সম্ভব। অনাবিলের এখনো প্রতিষ্ঠিত হওয়া বাকি। সে এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি। তার নিজের চাহিদাগুলো হয়তো তার বাবা মায়ের মাধ্যমে পূরণ হয়। তোদের মধ্যে কিন্তু ঝামেলা হওয়ার অনেক বেশি আশঙ্কা রয়েছে। কারণ দুটো মানুষের বিয়ে হওয়া মানে একে অপরের দায়িত্ব নেওয়া। তোর বেলায় যখন অনাবিল ঠিকঠাক মতন দায়িত্ব নিভাতে পারবে না, তখন কিন্তু ক্ষণে ক্ষণে ঝামেলা হবে। বা এমন কিছুই হবে না, কারণ আমি নিজেও ভালো করে জানি অনাবিল এখনো কিছু করে না। আমি অযথা সবকিছু জেনে কোন দুঃখে তার কাছে আশাবাদী হয়ে থাকবো বলো তো। মা, অনাবিল নিজেকে প্রতিষ্ঠিত করার আগে আমি কখনোই অনাবিল থেকে কিচ্ছু আবদার করব না। এমনকি দরকার হয় অনাবিল প্রতিষ্ঠিত হলেই আমরা সংসার জীবন শুরু করব। যাক, তাহলে তো আর কোনো সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা মা, আমার খাওয়া শেষ, আমি রুমে চলে গেলাম। তুমি বাবা আসলে বাবার সাথে বিষয়টা নিয়ে একটু কথা বলো। ঠিক আছে। লিহা খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে শান্তির একটা ঘুম দেয়। এক ঘুমে মাগরিবের সময় ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ বই নিয়ে বসে, কিন্তু পড়ায় কোনো মনোযোগ নেই। আগামীকালের জন্য মনের ভিতরটা কেমন খসখস করছে। খুশি লাগার পাশাপাশি কেমন যেন টেনশন হচ্ছে ভিতরে। সব কিছু কি ঠিকঠাক মতন হবে, না হয় কোনো ঝামেলা হবে, কে জানে। এভাবেই রাত হয়। রাতের ডিনার শেষ করে রুমে এসে অনাবিলের সাথে ফোনে যোগাযোগ করে লিহা। লিহার নাম্বার ব্লক লিস্ট থেকে উঠিয়েছে গত রাতেই অনাবিল। অনাবিল, কালকে আমাদের বাড়ি আসছো তো তোমার পরিবারকে নিয়ে? হ্যাঁ, আগামীকাল আমার পরিবার নিয়ে তোমাদের বাসায় যাব। সত্যি বলছো তো? আর বাসার মানুষ কি রাজি হয়েছে? হ্যাঁ, সত্যি বলছি। আর বাসার মানুষও রাজি হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। একবার আমাদের বিয়েটা হয়ে গেলে আনাফ নামক প্যারাটা থেকে সারা জীবনের জন্য মুক্তি। হুট করে কোথা থেকে উড়ে এসে আমাদের লাইফে ঢুকে পড়েছে। মনে হয় যেন সবকিছুই মগের মুল্লুক একদম। তুমি টেনশন করো না লিয়া। আগামীকাল আমাদের বিয়েটা হয়ে গেলে আর কোনো প্রকার ঝামেলা করতে পারবে না। হুম। আচ্ছা, তোমরা আগামীকাল কখন আসবে? দুপুরের পর। ঠিক আছে, আমি বাসায় বলে রাখবো। আচ্ছা, একটা কথা, আগামীকাল কি কলেজে আসবে তুমি? মা, কলেজে যাব। আর তুমিও কলেজে যাও। না হয় কিন্তু আনাপ সন্দেহ করবে আমাদের দুজনকে। সে অবশ্যই আগামীকাল তোমাকে দেখার জন্য কলেজে যাবে। তখন কলেজে গিয়ে যদি তোমাকে বাসায় না পায়, তখন সব কিছু গোল্লাই যাবে। ঠিক আছে, তাহলে আগামীকাল দুজনেই কলেজে যাব। হুম। আচ্ছা, এবার ফোন রাখছি। আগামীকাল দেখা হচ্ছে দুজনের। ভালো থেকো। তুমিও। অনাবিল কথা শেষ করে ফোন কেটে দিলে লিহাও ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে চলে যায়। কলেজে ঢোকার শুরুতেই অনাবিলের সাথে লিহার দেখা হয়, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলে না। চুপচাপ দুজন দুজনের মতন ক্লাসে চলে যায়। সময় পেরিয়ে কলেজ টাইম শেষ হয়, কিন্তু আনাফ আজ লিহার তদারকি করতে আসেনি। লিহা মনে মনে ভেবেছিল আজ শেষ একটু আনাফের সাথে তাল মেলাবে, কিন্তু আনাফ আজকে কলেজেই আসেনি। লিহার ভাবনার বাস্তবায়ন না ঘটলেও লিহা আরও বেশি খুশি হয়, কারণ আনাফ কলেজে না আসলে কোনো প্রকার ঝামেলা হওয়ার চান্স নেই। লিহা চিৎকার করে উল্লাস করতে ইচ্ছে করছে, তবে সেটা করে নিজেকে পাগলের পরিচয় দেয় না। নিজেকে সামলে রেখে বান্ধবীদের সাথে আড্ডায় মেতে ওঠে। কিন্তু কলেজ ছুটি হওয়ার পর অনাবিলকে একবারের জন্য না দেখে আড্ডার মাঝে থাকা অবস্থায় কিছুটা চিন্তিত হয় লিহা। পরক্ষণেই নিজেকে এটা ভেবে সামলে নেয়, ক্লাস ছুটির পর দেখা হয়নি তো কি হয়েছে, ঘন্টা 2 ঘন্টা পর তো তাদের বাসায় এমনিতেই দেখা হবে। অনাবিল হয়তো ক্লাস শেষ করে বাড়ি চলে গিয়েছে, তাই হয়তো তাদের আর দেখা হয়নি। বান্ধবীদের সাথে আবারও পরিপূর্ণ আড্ডায় মেতে ওঠে লিহা। এমন সময় আনাপ 8-10 জন লোক নিয়ে হুট করে কোথা থেকে যেন কলেজে উদয় হয়। লিহা ঘাবড়ে যায় হুট করে আনাফকে দেখতে পেয়ে। এক দৃষ্টিতে আনাফের দিকে তাকিয়ে আছে। আনাফ কলেজে উদয় হয়ে লিহার সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। মিনিট দুয়েকের মধ্যেই দুজন লোক অনাবিলের ঘাড় চেপে ধরে এনে আনাফের সামনে হাজির হয়। আনাপ লিহাকে রেখে অনাবিলের কাছে গিয়ে অনাবিলের কলার চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে, কিরে, আমি শুনলাম তোরা নাকি দুটো মিলে বিয়ে প্ল্যান করছিস। কত বড় সাহস তোদের, হ্যাঁ? আমি এতবার বারণ করার পরেও তোরা দুজন মিলে আবার চক্র করছিস। এই, তোরা কয়েকজন এই ছেলেকে মেরে হাত পা ভেঙে পঙ্গু বানায় দে। ভাই প্লিজ, আমার সাথে এমনটা করবেন না। আমার কোনো দোষ নেই। তোর দোষ নেই মানে? তোরা দুজন মিলেই তো সমস্ত প্ল্যান করেছিস, তাহলে এখন কেন বলছিস তোর কোনো দোষ নাই? ভাই, প্ল্যান করেছে লিহা। আমি তাকে ভালোবাসি ঠিক, কিন্তু কখনোই তাকে বিয়ে করতাম না। আমি ভালো করেই জানি আপনার কথা অমান্য করলে আমার সাথে কি ঘটতে পারে। ভাই, আমি শুধু লিয়ার সাথে এই 2 দিন নাটক করেছি, কারণ সে আমায় বলেছে আমি কিছু না করলে সে কোনো অঘটন ঘটিয়ে বসবে। তাই আমি শুধু তাকে এই 2 দিন দমিয়ে রাখছি। দেখ, আমার সাথে গেম খেলার চেষ্টা করিস না। আমি ভালো করেই জানি তুই এখন ধরা খেয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিস।
ভাগ্যিস তুই তোর যে বন্ধুকে তোর আর লিহার কথা বলেছিস সে আমাকে সব কিছু জানিয়ে দিয়েছে। ভাই বিশ্বাস করেন, আমি শপথ করে বলছি আমি লিয়াকে বিয়ে করব। এমন কোনো মনোভাব আমার মধ্যে ছিল না ভাই, এমনকি আমি নিজেই আপনাকে লিহার এইসব বিষয়ে বলতে চেয়েছিলাম। তাহলে বলিসনি কেন? ভাই গতকাল বলতে চেয়েছিলাম, কিন্তু সিনিয়ররা কালকে আপনার কথা মতোই অনেকেই পানিশমেন্ট দিয়েছে, তার বলার মতো সাহস হয়নি ভাই। তবে আমি আজকে সত্যি বলতে চেয়েছি আপনাকে, কিন্তু আপনাকে আমি আজকে কলেজে দেখিনি যে বলবো। আমি মনে মনে আপনাকেই খুঁজছিলাম, কিন্তু একটু আগে আপনার লোক নিজেই আমাকে আপনার কাছে তুলে এনেছে। অনাবিলের কথা শুনে লিহার চরম পর্যায়ে রাগ উঠে যায়। অনাবিল তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে সেটা লিহা কল্পনাও করেনি। এত কিছুর পরেও লিহা অনাবিলকে বিশ্বাস করেছে, কিন্তু সেই অনাবিল শেষমেশ নিজের চোখ উল্টেছে। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে লিহা আনাফের দিকে। আনাফ অনাবিলের কথা শোনার পর ধ্রাম করে একটা ঘুষি মেরে অনাবিলকে মাটিতে ফেলে দেয়। রাগে আনাফের শরীর উত্তক্ত হয়ে আছে। অনাবিলকে ছেড়ে লিহার কাছে এসে সজরে লিহার ঘাড় চেপে ধরে। লিহা নড়াচড়া করার মতন শক্তি পাচ্ছে না। আনাফকে রাগান্বিত চেহারাটা দেখে লিহার রাগ পিছনের রাস্তা ধরে পালিয়েছে। সারা শরীর কাঁপছে লিহার, ভয়ে প্রাণ ভোমরাটা যেন এদিক সেদিক ছুটোছুটি করছে। কঠিনভাবে ফেসে গেছে লিহা। এমনিতেই নাজেহাল অবস্থা লিহার, তার উপরে আনাফ আরও লিহার গালে কষি একটা থাপ্পড় মেরে গর্জন করে লিহাকে বলে ওঠে, অনানীল তো বেঁচে গেছে, কিন্তু তুই আর আমার হাত থেকে বাঁচতে পারবি না। এতবার সাবধান করার পরেও তোর হুঁশ ঠিকানায় আসেনি। এবার আমি তোর হুঁশ ঠিকানা মতন আনবো। আমায় রেখে অন্য কাউকে বিয়ে করার শখ আজকে তোকে চিরতরের মতন বুঝিয়ে দিব। লিহার ঘাড় ধরে জোরপূর্বক টেনে লিহাকে গাড়িতে নিয়ে গিয়ে বসায়। আনাফের সাথে থাকা লোকজন আলাদা মাইক্রো করে এসেছে। সবাই সবার মতন গাড়িতে উঠে বসে, আর আনাফ লিহাকে নিয়ে একজন ড্রাইভার সহ 3 জন মিলে আনাফের নিজের গাড়িতে বসে। দুপুর বাজে 2টা। লিহার কোনো খবর নেই। নাজিয়া বেগম টেনশন হচ্ছে মেহের জন্য। লিহাকে ফোন লাগায় নাজিয়া বেগম। অপর পাশ থেকে ফোন রিসিভ করতেই নাজিয়া বেগম বলে ওঠে, এ লিহা, কোথায় তুই? এখনো বাড়ি ফিরিসনি যে? আমার তো টেনশন হচ্ছে তোকে নিয়ে খুব। জলদি বাড়ি ফিরে আয়। একটু পর তো আবার অনাবিল তার পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। জলদি বাসায় আয়। নাজিয়া বেগমের কথার প্রত্যুত্তরে ফোনের অপাশ থেকে বলে ওঠে, শাশুড়ি মা, আপনি একদম টেনশন করবেন না। আপনার মেয়েকে আমি তুলে এনেছি। আর এত জলদি কিসের? সবে মাত্র বিয়ে হবে আমাদের। বিয়ে শেষে দুজন মিলে যত অধ্যায় বাকি আছে সব করব। এরপর আপনারা আপনাদের মেয়ের দর্শন পেতে পারেন। আপাতত আপনার মেয়ে এখন বাড়ি ফিরছে না। নাজিয়া বেগমের হুঁশ উড়ে যায় আনাফের কথা শুনে, কারণ তিনি ভালো করেই জানতেন আনাফ এত সহজে হেরে যাওয়ার মানুষ নয়। আনাফ কোন জলের মাছ সেটা লিহা এতদিনে অনুমান করতে না পারলেও নাজিয়া বেগম কিন্তু ঠিক সেটা অনুমান করে ফেলেছে। প্রচণ্ড ভয় হচ্ছে মেয়ের জন্য। কি করবে অস্থির হয়ে পড়েছেন নাজিয়া বেগম। হতাশাগ্রস্ত হয়ে দৌড়ে যান আরিফ সাহেবের কাছে। আরিফ সাহেব হচ্ছে লিহার বাবা, মানে নাজিয়া বেগমের স্বামী। অন্যান্য দিন আরিফ সাহেব এই সময় বাড়িতে থাকতেন না, কিন্তু লিহার পছন্দ করা ছেলের বাড়ি থেকে লিহাকে দেখতে আসবে বলে তিনি আজ অফিসে যাননি। অফিস থেকে ছুটি নিয়েছেন মেয়ের জন্য। এত সময় বসে বসে প্রহর গুনছিলেন ছেলের বাড়ির লোকজন আসার অপেক্ষায়। কিন্তু বর্তমানে স্ত্রীর হতাশাজনক চেহারা দেখে আরিফ সাহেব কিছুটা বিস্মিত হন। শান্ত গলায় নাজিয়া বেগমকে জিজ্ঞেস করেন, কি হয়েছে লিহার মা? তোমাকে এমন হতাশ দেখাচ্ছে কেন? লিহার বাবা, ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? আনাফ লিহাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গেছে। জানি না সে আমার মেয়ের সাথে কি করবে। লিহা বাড়ি ফিরতে দেরি হচ্ছিল দেখে আমি লিহাকে ফোন করেছিলাম। তখন লিহার ফোন আনাফ উঠিয়ে বলেছে সে লিহাকে বিয়ে করতে যাচ্ছে। লিহার বাবা, আমার খুব ভয় হচ্ছে লিহার জন্য। তুমি প্লিজ কিছু একটা করো। আনাফের যে রাগ, সে কখন না জানি আমার মেয়ের কোনো ক্ষতি করে বসে। নাজিয়া বেগমের কথা শুনে আরিফ সাহেব চুপচাপ হয়ে যায়। নাজিয়া বেগম আশ্চর্য হয় আরিফ সাহেবকে চুপচাপ হয়ে যেতে দেখে। লিহাকে আনাফ তুলে নিয়ে গেছে, সেই কথা শুনে আরিফ সাহেবের অন্যরকম রিয়াকশন হওয়ার কথা। সেখানে আরিফ সাহেব পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছে। আরিফ সাহেবকে হালকা করে নাড়া দিয়ে নাজিয়া বেগম বলে ওঠে, কি হলো লিহার বাবা, তুমি চুপ করে আছো কেন? কিছু তো একটা করো। আমার অনেক ভয় হচ্ছে লিহাকে নিয়ে। লিহার মা, ভয় পাওয়ার কিছুই নেই। ভয় পাওয়ার কিছু নেই মানে? স্বাভাবিক মনে হচ্ছে নাকি তোমার কাছে বিষয়টা? আনাফ কতটা ভয়ানক সেটা কি তুমি জানো? সে যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে?
লিহার মা, আমি যতদূর বুঝলাম তোমার মেয়েকে আনাফ পাগলের মতন ভালোবাসে। আমি আমার অনুমান থেকে বলছি আনাফ তোমার মেয়ের কোনো ক্ষতি করবে না। আনাফ লিহাকে সারা জীবনের মতন নিজের করে পাওয়ার জন্য তুলে নিয়ে গেছে। হ্যাঁ, লিহা আমার মেয়ে, তাই আমার মেয়ের জন্য চিন্তা হবেই। তবে বিশ্বাস রাখো, আনাফ তোমার মেয়ের কিছুই করবে না। ভালোবাসার মানুষটাকে যে নিজের করে পাওয়ার জন্য এত বড় রিস্ক নিতে পারে, সে কখনোই তার সেই ভালোবাসার মানুষটার কখনো লোকসান করতে পারে না। তাই বলে তুমি চুপচাপ থাকবে? আর তুমি কি জানো, লিহা অনাবিলকে মোটেও পছন্দ করে না। সে নিজের জীবনসঙ্গী হিসেবে একমাত্র আনাফকে চায়। না হয়তো আনাফকে তো আমারও খারাপ লাগেনি। পরিপূর্ণ প্রতিষ্ঠিত একটা ছেলে, নিজের স্ত্রীকে ভালোভাবে রাখার মতন যথার্থ অ্যাবিলিটি তার রয়েছে। কিন্তু সমস্যা আমাদের মেয়েকে নিয়ে। লিহা তাকে নিজের স্বামী হিসেবে কখনোই চায় না। লিহার মা, আমি একবারের জন্য তোমায় বলিনি যে আমি চুপ করে থাকবো। আমি শুধু তোমায় নিশ্চিন্তে থাকতে বলেছি। তুমি আমার মেয়ের ক্ষতির বিষয় নিয়ে টেনশন করো না। এছাড়া বাকিটা আমি দেখছি কি করা যায়। আরিফ সাহেব লিহার নাম্বারে ফোন লাগায়। একে একে দুবার ফোন দেয়, কিন্তু কেউ ফোন রিসিভ করে না। আরিফ সাহেব আবারও ফোন দেয়। তৃতীয়বারের বেলায় আগের ন্যায় আবারও আনাফ লিহার ফোন রিসিভ করে। আরিফ সাহেব উত্তেজিত না হয়ে স্বাভাবিক কণ্ঠে আনাফের কাছে প্রশ্ন করে। বাবা, তুমি আমার মেয়েটাকে কেন উঠিয়ে নিয়ে গেছো? লিহাকে উঠিয়ে এনেছি সারা জীবনের মতো নিজের করে পাওয়ার জন্য। কিন্তু বাবা, লিহা তো তোমাকে পছন্দ করে না। লিহা অনাবিলকে পছন্দ করে। সেখানে তুমি অনর্থক জোর খাটিয়ে কেন লিহাকে নিজের করতে চাইছো? কারণ আমি লিহাকে ভালোবাসি। আমার লিহাকে সারা জীবনের জন্য চাই। লিহাকে আমি কখনোই অন্য কারো হাতে তুলে দিতে পারবো না। আর লিহা আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি তাকে ভালোবাসি, আর এতেই চলবে। আমি এক পক্ষাধিক তাকে ভালোবাসবো। দেখো বাবা, জোর করে কোনো কিছু হয় না। আমি আর লিহার মা কিন্তু সম্পর্ক করে বিয়ে করেছি। তবে বিয়েতে কিন্তু দুজনেরই মতামত ছিল। লিহার কিন্তু তোমাকে বিয়ে করতে আপত্তি আছে। আমার মেয়ের যদি কোনো প্রকার আপত্তি না থাকতো, তাহলে আমি কখনোই তোমাকে ফোন করতাম না। উল্টো আরো খুশি খুশি সবটা মেনে নিতাম। প্লিজ বাবা, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। জোর করে সব কিছু হয় না। তুমি জোর করে তাকে তো বিয়ে করতে পারবে, কিন্তু তার ভিতরে যেই মনটা আছে সেটা কখনোই তুমি পাবে না। আনাফ বাবা, আমি তোমার কাছে অনুরোধ করছি, লিহাকে ছেড়ে দাও। আঙ্কেল, আমি জানি জোর করে হলেও সব ভালোবাসা হয় না। তবে আপনাকে একটা মনের কথা বলি। আপনার মেয়েকে আমি জোরপূর্বক উঠিয়ে এনে অন্যায় করেছি। তবে একটা জিনিস কি জানেন আঙ্কেল, আপনার মেয়ে যাকে পছন্দ করে সে যদি একবার আমার সামনে বুক ফুলিয়ে লিহাকে নিজের করার সাহস দেখাতো, তাহলে আপনার মেয়ের উপরে কখনোই আমি এতটা জোর খাটাতাম না। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, অনাবিল যদি একবার লিহার জন্য দুঃসাহস দেখায় আমার সামনে, তাহলে আমি খুশি খুশি লিহার রাস্তা থেকে সরে যাব, কখনোই আর তাদের মাঝে যাব না। কিন্তু আঙ্কেল, আপনার মেয়ে এমন একজনকে ভালোবাসে যে আমার মতন সামান্য একটা ছেলের ভয়ে পিছু সরে গেছে, মোকাবেলা করতে পারেনি আমার। আপনি বলুন, সে আপনার মেয়েকে সারা জীবন প্রোটেক্ট করবে কিভাবে? সামান্য একটা ঝড়েই সে বেঁকে গেছে, বাকিটা জীবন সে আমার ভালোবাসার মানুষটার খেয়াল রাখবে কি করে, যার মধ্যে প্রিয় মানুষটাকে আগলে রাখার ক্ষমতা নেই, উল্টা আরও বিয়ে করবে বলে প্রতারণা করে। তার সাথে আপনার মেয়েকে আমি কখনোই মেনে নিব না। স্যাক্রিফাইস তখনই করতাম যখন দেখতাম আমার থেকেও আপনার মেয়েকে কেউ অন্য অনেক বেশি ভালোবাসে। কিন্তু ক্ষমা প্রার্থী আঙ্কেল, আমার পরিটাকে আমার থেকে অন্য কেউ বেশি ভালোবাসতে পারেই না। তাই উঠিয়ে এনেছি লিহাকে বিয়ে করার জন্য। আর অল্প কিছু সময়ের মাঝেই সারা জীবনের জন্য আপনার মেয়েকে আমি নিজের করে নিব। আমি বর্তমানে আর কারোর কথা শুনবো না। শোনাশুনির সময় শেষ। ফোন রাখলাম, এখন দেরি হয়ে যাচ্ছে আমার। আনাপ লিহার বাবার মুখের ওপরে ফোন কেটে দেয়। আরিফ সাহেব চিন্তায় পড়ে গেছেন কি করবেন। লিহা যে কত বড় পাগলের পাল্লায় পড়েছে সেটা আরিফ সাহেব ও ইতিমধ্যে বুঝে গেছেন। তবে আনাফের কথাবার্তা শুনে আরিফ সাহেবের ইতিমধ্যে আবার এটাও বুঝে গেছেন আনাপ লিহাকে কতটা ভালোবাসে। নাজিয়া বেগম পাশে দাঁড়িয়ে আছেন। আরিফ সাহেবের ফোন কাটার পর আরিফ সাহেবকে চুপচাপ দেখে প্রশ্ন করেন। লিহার বাবা, কি হয়েছে? আনাফ কি বলেছে তোমায়? লিহার মা, আনাফ নিয়ে লিহাকে বিয়ে করবে যে কোনো মূল্যে। সে আমার কথা শুনেই নারাজ। কোনো প্রকার সে লিহাকে ছাড়বে না। হায় আল্লাহ, জানি না আমার মেয়ের সাথে কি ঘটেছে। এই লিহার বাবা, চলো আমরা পুলিশের কাছে যাই। লিহার মা, এই ভুল করা যাবে না। পাগলটা তোমার মেয়েকে নিজের করে পাওয়ার জন্য এমনিতেই খেপে যাচ্ছে, তারপর আমরা
থানা পুলিশ করতে গেলে তখন দেখা যাবে আরো ক্ষেপে যাবে সে। আমাদের এখন ঠান্ডা মাথায় কাজ নিতে হবে। লিহার বাবা ঠান্ডা মাথায় কাজ নিতে নিতে দেখবে আমাদের মেয়ের কোনো দুর্ঘটনা ঘটে গেছে। লিহার মা, এসব আবোল তাবোল চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও। তোমার মেয়েকে বিয়ে করা ছাড়া আনাফ তার কোনো ক্ষতি করবে না। চিন্তামুক্ত থাকো, কপালে যা আছে তোমার মেয়ের তাই ঘটবে তার সাথে। লিহার মা বাবা দুজনে নিরুপায় হয়ে বসে আছে। অন্যদিকে আনাফ কাজী অফিসের ভিতরে প্রবেশ করে। আনাফ, লিহা এবং সবাইকে কাজী অফিসের ভেতরে রেখে কথা বলার জন্য লিহার ফোন নিয়ে কাজী অফিসের বাইরে এসেছিল। সাক্ষী টাক্ষী সব কিছুই রেডি। আনাফ কথা শেষ করে ভিতরে প্রবেশ করে লিহাকে বলে, লিহা, এই পেপারটাতে সাইন করো। তারপর সারা জীবনের জন্য তুমি আমার। কেউ শত চেষ্টা করলেও এরপর আর তোমার থেকে আর আমাকে আলাদা করতে পারবে না। লিহা কাগজে সাইন না করে আনাফের দিকে তাকায়। লিহা কি করবে বুঝে উঠতে পারছে না। আনাফ তার উপরে কি পরিমাণ ক্ষেপে আছে সেটা লিহা যথাযথভাবে অনুমান করে ফেলেছে। তাই লিহা কিছু না বলে আনাফের দিকেই তাকিয়ে আছে। আনাফ লিহার তাকিয়ে থাকা দেখে বুঝতে পারে লিহা সাইন করতে অনিচ্ছা প্রকাশ করছে। প্রচণ্ড রাগ হচ্ছে আনাফের, কিন্তু সে তারপরেও নিজের রাগটাকে কন্ট্রোলে রেখে শান্ত মাথায় লিহাকে বলে, লিহা, অনুরোধ, কোনো সিন ক্রিয়েট করো না। তোমার জন্য এটাই ভালো হবে, সাইন করে দাও। কারণ তোমার কাছে আর কোনো অপশন নেই। লিহা, আমি কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, অনাবিল যদি একবার ভালোবাসার খাতিরে তোমার জন্য আমার সামনে সে সাহস দেখায়, তাহলে আমি তোমাদের দুজনের পথ থেকে চিরজীবনের জন্য সরে যাব। কিন্তু অনাবিল হচ্ছে 1 নম্বরের ভীতু। আমার সামনে আসা তো দূরে থাক, উল্টো আমাকে সমস্ত কিছু জানিয়ে দিবে বলে তোমার সাথে গেম খেলেছে। হ্যাঁ, আমার রাগ উঠেছে তোমার বিয়ে করবে সেই কথা শুনে। তবে আমি সত্যি বলছি, অনাবিল একটাবারের জন্যও যদি ভয় না পেয়ে সামনে এগোতো, তাহলে আই প্রমিস বহু দূরে সরে যেতাম, আর কখনোই তোমাদের মাঝে আসতাম না। কিন্তু অনাবিল সেটা করেনি, তাই আমি বাধ্য হয়ে তোমাকে বিয়ে করছি। আমি তোমার একমাত্র যোগ্য। যোগ্যতার দিক থেকে অনাবিল হেরে গেছে। এখন আর কোনো কিছু না ভেবে কাগজে সাইন করে দাও। লিহা সাইন করে দেয় কাগজে। বিয়ে হয়ে গিয়েছে আনাফ আর লিহার। আনাফ প্রচণ্ড খুশি, কিন্তু লিহার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে রাগে। বেশি রাগ হচ্ছে অনাবিলের ওপরে। অনাবিল যদি একটু সাহস দেখাতো তাহলে আজকে আর এত কিছু হতো না। সব কিছুই হয়েছে অনাবিলের জন্য। শেষ সময়ে কিভাবে নিজের রূপ পাল্টে নিয়েছে অনাবিল, সে হয়তো নিজেই চায়নি তাকে বিয়ে করতে। লিয়া মনে মনে সিদ্ধান্ত নেয় অনাবিলের চরম একটা শিক্ষা দিবে, সেই সঙ্গে আনাফকেও ছাড়বে না। জোর করে বিয়ে করার ফল লিহা তাকে বুঝিয়ে দেবে, জ্বালিয়ে একদম শেষ করে দেবে আনাফকে, একদম তিক্ত বানিয়ে ফেলবে আনাফের জীবন। লিহা কি জিনিস এবার আনাফ টের পাবে। আনাফ লিহাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যায়। আনাফের মা বাবা শুরুতে কিছুটা বিস্মিত হয়, তবে তাদের বিয়েটাকে মেনে নেয়, কারণ আনাফের বিয়ের বয়স হয়েছে এবং সেই সঙ্গে আনাফের কোনো সিদ্ধান্ত আনাফের বাবা মা সেভাবে কখনো হস্তক্ষেপ করে না। আনাফ যথেষ্ট ম্যাচিউরড, ছেলে যা করবে বুঝে শুনেই করবে, সেই ভরসা আনাফের মা বাবার রয়েছে আনাফের ওপরে। সময় পেরিয়ে রাত হয়। আনাফের মা লিহাকে একটা শাড়ি পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে আনাফের রুমে দিয়ে আসে। আনাফ রাত 11টার দিকে নিজের রুমে যায়। আজ আনাফ আর লিহার ফুলসজ্জার রাত। আনাফ রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই চমকে ওঠে। লিহা পরনের শাড়ি এলোমেলো করে বসে আছে। আনাফ লিহার অবস্থা দেখে ধীর গতিতে হেঁটে লিহার পাশে গিয়ে বসে এবং লিহাকে প্রশ্ন করে, লিহা, তুমি এভাবে এলোমেলো হয়ে বসে আছো কেন? কারণ একটু পর এমনিতেও আপনি আমার শরীর থেকে শাড়িটা খুলে ফেলবেন, সেজন্য আপনার কষ্ট কমিয়ে দিতে আমি নিজেই গা থেকে শাড়ির কিছুটা অংশ সরিয়ে রেখেছি। লিহার কথা শুনে আনাফের পায়ের রক্ত মাথায় উঠে যায়। ইচ্ছে করছে থাপড়ে লিহার সমস্ত দাঁত ফেলে দিতে, কিন্তু আনাফ নিজেকে কন্ট্রোল করে ফেলে, কারণ আজকের রাতটা তাদের জন্য স্পেশাল। আনাফ চায় না এই সুন্দর রাতটা নষ্ট করুক লিহার গায়ে হাত তুলে। লিহার সারা জীবন না হয় স্মরণীয় হয়ে থাকবে এই রাতটার কথা, যে তার বর তার গায়ে বাসরাতে হাত উঠিয়েছে। আনাফ লিহার গায়ে হাত উঠায় না, তবে রাগটাও তার কমাতে হবে। একটা পদ্ধতি অবলম্বন করে আনাফ। হুট করে লিয়াকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। এরপর লিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নিয়ে বালিশের ওপরে মাথা রাখে। আনাফ পরম শান্তি অনুভব করেছে লিয়াকে বুকে নিয়ে। ঘুম চলে আসে আনাফের। লিহাও কখন যে ঘুমিয়ে গেছে সে সঠিক বলতে পারে না। রাত পেরিয়ে সকাল হয়। চিল্লাচিল্লির আওয়াজে দুজনের ঘুম ভাঙে। আনাফের মা রুমের দরজায় জোরে জোরে বাড়ি দিয়ে বলে বাড়িতে পুলিশ এসেছে। আনাফ তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে যায়। সাত সকালে আনাফের মাথা খারাপ হয়ে গিয়েছে পুলিশের কথা শুনে। কী পরিমাণ রাগ হচ্ছে আনাফের বলে বোঝানোর ভাষা নেই।
মুখে হালকা করে পানি ছিটা মেরে পরনের কাপড় পরিবর্তন করে শার্ট গায়ে লাগাতে শুরু করে। সেই সঙ্গে মনে মনে ভাবে পুলিশ আসুক, আর যেই আসুক না কেন বাড়িতে, কেউ যদি তার থেকে লিহাকে আলাদা করার বিন্দু পরিমাণ চেষ্টা করে তাহলে সব কয়টার খবর করে দিবে। গায়ে শার্ট জড়িয়ে লিহাকে সঙ্গে নিয়ে নিচে যায় আনাফ। লিহার মা বাবা পুলিশ নিয়ে এসেছে আনাফের বাড়িতে। গতকাল রাতে অনেক কবার ফোন দিয়েছে লিয়ার মা বাবা লিহার নাম্বারে, কিন্তু প্রতিবার নাম্বার বন্ধ বলছিল। শেষমেশ কী করবে বুঝে উঠতে না পেরে আজ সকালে পুলিশ নিয়ে এসেছে লিয়ার মা বাবা। মেয়েকে দেখতে পেয়ে লিয়ার মা বাবার অস্থিরতা কিছুটা কমে। নাজিয়া বেগম মেয়েকে দেখা মাত্রই জড়িয়ে ধরে, লিহাও তার মাকে জড়িয়ে ধরে। লিহা এবং তার মা দুজনেই কান্না করছে। কিছু সময় এভাবেই কাটে। লিহা কিছু সময় পর তার মা বাবাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে নিজেকে শান্ত করে। এমন সময় লিহার মা বাবার সাথে আসা পুলিশের এসআই লিহাকে প্রশ্ন করে, লিহা, তোমার মা অভিযোগ করেছে আনাফ সাহেব নাকি তোমাকে জোরপূর্বক উঠিয়ে এনেছে, এমনকি জোরপূর্বক উঠিয়ে এনে তোমায় বিয়েও করেছে তোমার ইচ্ছার অমতে। ঘটনাটা কি সত্যি? স্যার, সত্যি মিথ্যা দিয়ে আর কোনো কাজ নেই, যা হবার হয়ে গিয়েছে। লিহা, তোমার কথাটা আমরা ঠিক বুঝলাম না। তোমার মা অভিযোগ করেছে আনাপকে নিয়ে, কিন্তু আমাদের প্রয়োজন তোমার জবানবন্দি। আমরা তোমার জবানবন্দি পেলে সামনে এগোতে পারবো। স্যার, এইসবের কোনো প্রয়োজন নেই। উনি আমার সাথে যেটাই করুক না কেন, কিন্তু আমি ওনার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ করব না। তাহলে আমাদের আর কিছু করার নেই। আপনাদের মেয়ের অমতে আমি কেন কারোরই কিছু করার ক্ষমতা নেই, কারণ আপনার মেয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছে, বিয়ে করার বয়স হয়েছে। লিহার কথা শুনে লিহার মা বাবা দুজনেই অবাক হয়, বিশেষ করে নাজিয়া বেগম। নাজিয়া বেগম ভেবেছেন মেয়ের জবানবন্দি নিয়ে আনাফকে পুলিশের হাতে ধরিয়ে দেবে, কিন্তু ঘটনা ঘটছে উল্টো। লিহা নিজেই চাচ্ছে না আনাফের কিচ্ছু করতে। নাজিয়া বেগম লিহার কথা শুনে বলে ওঠে, লিয়া আনাফ তোকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে, আর তুই নিজে এখন চাচ্ছিস না ওর কিছু হোক? না, আমি চাই না। মা, যা হবার তা হয়ে গেছে। এখন থানা পুলিশ নিয়ে কিছু করাটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। তোমরা বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নাও। লিহার মা বাবা চুপ হয়ে যায় লিহার কথাবার্তা শুনে। আনাফের বিরুদ্ধে লিহার কিছু করার ইচ্ছে নেই সেটা দেখে পুলিশও চলে যায়। আনাফকে মেনে নেওয়া ছাড়া লিহার মা বাবার কাছেও আর কোনো অপশন বাকি নেই। তবে সব কিছুর ভিড়ে আলাদা একটা পরিকল্পনা রয়েছে। আনাফ যেহেতু তাকে বিয়ে করেই ফেলেছে, তাহলে আর অন্য কোনো উপায়ে আনাফ থেকে প্রতিশোধ নেওয়া সম্ভব নয়। একমাত্র একটাই খালি রাস্তা বাকি, আর সেটা হচ্ছে আনাফের স্ত্রী হয়ে থেকে আনাফের 12টা বাজানো। লিহা এই পরিকল্পনার কারণে পুলিশের সামনে আনাফের বিরুদ্ধে কোনো উল্টাপাল্টা জবানবন্দি দেয়নি। আনাফ অবাক হয় লিহার আচরণে। মনে মনে ঠিক করে নিয়েছিল পুলিশ হোক আর যাই হোক, কেউ যদি তাদের মধ্যে আসার চেষ্টা করে তাহলে সে তার 12টা বাজাবে, কিন্তু তার এমন কিছুই করতে হয়নি। কোনো সিন ক্রিয়েট হওয়ার আগেই লিহা নিজেই সব কিছু সামলে নিয়েছে। আনাফ এই কারণেই অবাক, লিহা কেন তার মায়ের পক্ষ নেননি। লিহা চাইলেই তো একটা ঝামেলা সৃষ্টি করতে পারত। লিহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আনাফ। এমতো অবস্থায় নাজিয়া বেগম আনাফকে বলে ওঠে, আমার মেয়ে যেহেতু কোনো আপত্তি করেনি, তাহলে আমাদেরও আর কোনো আপত্তি নেই তোমাকে নিয়ে। আমরা তোমাকে মেয়ের জামাই হিসেবে মেনে নিয়েছি। ঝামেলা মিটে যাওয়ায় লিহার মা বাবাকে আনাফের বাসার ভিতরে নিয়ে যাওয়া হয়। লিয়ার মা নাজিয়া বেগম প্রথমে আপত্তি করলেও বর্তমানে তিনি ভীষণ খুশি মেয়ের জামাই হিসেবে আনাফকে পেয়ে। আরিফ সাহেবও খুশি উপযুক্ত জামাই পেয়ে। আনাফের বাসায় মানুষজন বেশ আপ্যায়ন করে লিহার মা বাবার। দুপুর পর্যন্ত আনাফের বাসায় থাকে লিয়ার মা বাবা। বেশ তোড়জোড় আয়োজন করে আনাফের মা বেআইনের জন্য। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর লিহার মা বাবা নিজেদের বাড়িতে চলে যায়। লিহা খাওয়া দাওয়ার পর মা বাবাকে বিদায় দিয়ে আনাফের রুমে বসে আছে। মনমারা হয়ে আছে লিহা। কত জলদি সব কিছু হয়ে গেল। জীবনে এমন কিছু ঘটবে লিহা কখনো কল্পনাও করেনি। অনাবিলকে সত্যিই সে অনেক ভালোবাসত। অনাবিলের সাথে তার বিয়েটা হলে মোটেও খারাপ হতো না, কিন্তু অনাবিলের ভীতুগিরির কারণে আসছে অনাফের বউ। লিহা মনমরা হয়ে কি যেন ভাবছে। এমন সময় আনাপ উপস্থিত হয়ে হাতের মধ্যে একটা শাড়ি নিয়ে। আনাপ রুমে প্রবেশ করে লিহাকে জিজ্ঞেস করে, লিহা, কি করছো তুমি? মাছি মারছি। আজব, মাছি আসলো থেকে ঘরে? আপনি দেখতেই তো পাচ্ছেন আমি কি করছি, তাও আবার জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা সরি, আমার ভুল হয়েছে। ভবিষ্যতে আর কখনো এমন প্রশ্ন করবো না। আচ্ছা লিহা, রেডি হও, তোমায় নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাবো। না, আমি কোথাও ঘুরতে যাব না। আপনি একাই যান, আমার ঘুরতে টুরতে ইচ্ছে করছে না। লিহা, কথার অমান্য করে নিজের বিপদ ডেকে এনো না। এনেও শাড়ি,
জলদি শাড়িটা পরে রেডি হও। লিহা বাধ্য হয়ে শাড়িটা নেয়, কিন্তু সে শাড়িটা হাতে নিয়ে রেডি না হয়ে দাঁড়িয়ে আছে। আনাফ লিহাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমি কি আপনার সামনে ড্রেস চেঞ্জ করবো নাকি? আপনি রুম থেকে বের হন। আমি কোথাও যাচ্ছি না, তুমি রেডি হও, আমি অন্যদিকে ফিরে থাকবো, সমস্যা নেই। আচ্ছা আমি তাহলে ওয়াশরুমে চলে যাই রেডি হতে। না, তোমার ওয়াশরুম যেতে হবে না, তুমি রুমেই কাপড় চেঞ্জ করো। বললাম না আমি অন্যদিকে ঘুরে থাকবো, তাহলেই তো হচ্ছে। লিহার রাগ উঠে যায় আনাফের কথা শুনে। সব কিছুতেই আনাফের একটু বেশি বাড়াবাড়ি। লিহার মোটেও সহ্য হয় না। রুম থেকে কয়েক মিনিটের জন্য বের হলে আনাফের যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কিছুটা রাগ নিয়ে আনাফকে বলে। এই আপনার অন্যদিকে ঘুরে থাকতে হবে না, তাকিয়ে থাকুন আপনি আমার দিকে। আমি আপনার